আর মাত্র 60 দিন, ঠিক 2 মাস বাকি দুর্গাপুজোর। শপিং মলে যথেষ্ট ভিড়, ছুটি পাচ্ছেন না মানুষ। ছুটি পেলেই শপিং মলে ভিড় করছেন বাজার করতে। নতুন জামা পরতে হবে, নতুন জুতো কিনতে হবে। ইতিমধ্যেই পুজো উদ্যোক্তারা বিভিন্ন থিম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন এবং পুজোর জোরদার একেবারে প্রস্তুতি শুরু হয়ে গেছে। কোথাও কোথাও তো প্যান্ডাল তৈরির কাজও শুরু হয়ে গেছে। এবং আবহাওয়া কিরকম থাকবে এই নিয়ে চলছে জোর জল্পনা, কারণ এবার পুজো অনেকটা দেরিতে, অর্থাৎ বৃষ্টি এরকম নিশ্চয়ই থাকবে না, বৃষ্টি কমে যাবে। প্যান্ডাল হপিং চলবে ভিড় করে না। এটা তো নর্মাল সময়ের বিষয়, এরকমটা হবে না। আর মাত্র 60 দিনের মধ্যেও করোনা চলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, ভ্যাকসিন আসার কোনো সম্ভাবনা নেই। চাকরি গেছে বহু মানুষের, পরিযায়ী শ্রমিকরা ফিরে এসেছেন। বন্যায় ভাসছে দক্ষিণবঙ্গ, বৃষ্টি বন্যা সবেতে প্রাকৃতিক দুর্যোগ অব্যাহত। সব মিলিয়ে এবার পুজো প্রশ্নের মুখে। নিউ নর্মাল পুজো কেমন হবে দেখাবো আপনাদের। পুজো উদ্যোক্তারা কি ভাবছেন সেটাও শোনাবো। আমাদের সঙ্গে রয়েছেন ত্রিধারা পুজো কমিটির কর্মকর্তা দেবাশিস কুমার, আমাদের সঙ্গে রয়েছেন যোধপুর পাক পুজো কমিটির কর্মকর্তা সুমন্ত রায়, আমাদের সঙ্গে রয়েছেন কাশী বোস লেন পুজো কমিটির কর্মকর্তা সোমেন দত্ত, আমাদের সঙ্গে রয়েছেন অভিনেতা সায়নী ঘোষ। প্রথমে দেখে নেওয়া যাক, পুজো মানেই নতুন জামা, নতুন জুতো। যেটা বলছিলাম, পুজো যে প্রতিবারই নতুন, এ কথা শুনে তো বাঙালি বড় হয়, কিন্তু এবার পুরো পুজোটাই নতুন, কারণ করোনা। দেখুন, কবে থেকে শুরু হয়েছে রং করা শশীবাবু? শনিবার থেকে। পরশু তো ষষ্ঠী, আপনার কাজ পরশুর মধ্যে শেষ হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, তা হয়ে যাবে। মহালয়ায় ঢাকে কাঠি। একসময় ষষ্ঠী থেকে বাঙালির পুজো শুরু হতো, তারপর সপ্তমীতে প্রথম দেখা। শরতের নতুন মেঘেরা অবশ্য কাশবনে চিঠি দিয়ে বলে দিয়েছিল ষষ্ঠী নয়, এখন তৃতীয়া বা চতুর্থী থেকেই জমজমাটি হুটো পাটি। 5 দিন ধরে ফেস্টিভ্যাল, 5 দিন ধরে ফেস্টিভ্যাল, সারা রাত ধরে মজা। সারা রাত ধরে মজা। বাবা, আমি কলকাতার পুজো দেখব। 1 মাস আগে থেকে শহর সাজে, মনের মাঝে ঢ্যাংকুড়াকুড়। কিন্তু এবার পুজো অন্যরকম। এবার পুজো ভার্চুয়াল, কারণ করোনা। এবার কেন অন্যরকম পুজো? আগের বছর পুজো মানেই নতুন জামা, নতুন জুতো, নিয়ম ভাঙার হরেক ছুতো। কিন্তু এবার পুজোটাই একেবারে নতুন, অচেনা। গত বছর অঞ্জলির ভিড়ে চোখে চোখে কথা ছিল, ছিল আবাসনের আড্ডা, ঘুরে ঘুরে পায়ে ব্যথার ক্লান্তি, ভরপেট ভোগ। আজ উত্তর, কাল দক্ষিণের প্ল্যানিং। এসবেই এবার করোনার কাঁটা। ঘরে বসেই ঠাকুর দেখা, দুর্গাপুজো এবার ভার্চুয়াল। লকডাউনে এবার অনেকেরই ভাড়ারে টান। পুজো উদ্যোক্তারাও বাজেটে কাটছাট করেছেন, আর পুজো পাগল বাঙালির শপিং লিস্ট এখনো ফাঁকা। ভার্চুয়াল পুজোই ভরসা, খানিকটা যেন দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। তাতে কি মন ভরে? পুজো হচ্ছে কিন্তু আগের মতো হয়তো ওই ফিলটা থাকবে না, তাও পুজো যখন হচ্ছে তখন পুজোর মতো করে এনজয় করাটা ওটা করব। সোশ্যাল মিডিয়াতে আমরা সবকিছু দেখবো, সোশ্যাল মিডিয়াতে নতুন জামা কাপড় পরে ছবি দিতে পারবো, এটাই সবার কাছে যাবে। তাহলে পুজো আসে, পুজো যায়, কিন্তু এমন পুজো আসবে তা কে জানতো? পুজো হিসাবে আমরা ছোট থেকে যেটা দেখে এসেছি সেটার থেকে এটা তো সম্পূর্ণই আলাদা। মানে আমাদের মন তো এটা মানতেই চাইবে না স্বাভাবিকভাবে, কিন্তু মানে যা পরিস্থিতি সেখানে এছাড়া অন্য কিছু ভাবে হতে পারে বলে তো মনে হয় না। পুরীর রথযাত্রাও হয়েছে অনেক বিধিনিষেধের গেরোয়। যোধপুর পাক পুজো কমিটি ঘোষণা করে দিয়েছে এবার তাঁদের পুজো হবে ভার্চুয়াল। রথের দিন অনেক ক্লাবই এবার খুঁটি পুজো সেরেছে নম করে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব এবার অচেনা। মনে প্রাণে প্রার্থনা, করোনা সুর বধ করে শুভ শক্তির জয় হোক। নিউজ 18 বাংলা। আমি একটু সায়নীর কাছে যাব প্রথমেই। সায়নী, পুজো মানেই তোমরা যারা অভিনেতা অভিনেত্রী, তাদের বিভিন্ন রকমের কাজ থাকে, বিভিন্ন রকমের ব্যস্ততা থাকে, এবং তার সঙ্গে সঙ্গে পাড়ার পুজোতে যোগদানের বিষয় থাকে। সব কিছু থেকে আজকে এই মুহূর্তে আমরা আলাদা হয়ে আছি, সব কিছু থেকে বিচ্ছিন্ন। ভার্চুয়ালি কি আমাদের মন ভরবে?
কি বলো? অয়নদা, প্রথমেই তোমাকে থ্যাংক ইউ সো মাচ যে আমাকে আজকে তুমি এই প্যানেলে কথা বলতে বলেছো, ইনভাইট করেছো, এবং যারা যারা উপস্থিত আছেন তাদের সকলকে আমার প্রণাম। সবাই সুস্থ আছে, ভালো আছে, এটা দেখেই ভালো লাগছে, কারণ এই মুহূর্তে প্রাণই হচ্ছে আসল সম্পদ বলে আমি মনে করি। তুমি যেটা বলছিলে যে হ্যাঁ, আমাদের নানান রকম এনগেজমেন্ট থাকে, যেটাকে আমরা বলি ফিতে কাটা থাকে, এবং তার সঙ্গে কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় যে থ্যাংক গড সেটা এবছর যদি না হয়, আমি রিকোয়েস্ট করব যারা অর্গানাইজার তারা যেন এটা না করেন, কারণ আমাদের কাজের প্রয়োজনীয়তার থেকেও বেশি এই মুহূর্তে মানুষের প্রাণ বাঁচানোর প্রয়োজনীয়তাটা অনেক গুণ। তো সেখানে দাঁড়িয়ে আই রিয়েলি ডোন্ট থিঙ্ক যে দুর্গা পুজো, আমি সবার ধর্মীয় সেন্টিমেন্ট এবং অ্যাম্বিশনকে আমি সম্মান জানিয়ে এটা বলতে চাই যে আমার ব্যক্তিগতভাবে একজন সমাজ সচেতন মানুষ হিসেবে মনে হয় যে দুর্গা পুজো এইবার না হলেই, যেই উৎসবটা আমরা ব্যাপকভাবে পালন করি সেটা না হলেই বোধহয় মানুষ বাঁচবে, এবং সেখানে দাঁড়িয়ে যোধপুর পার্ক এরকম একটা ভার্চুয়াল দুর্গাপুজো করার ইনিশিয়েটিভ নিয়েছে, and I really think that's commendable. একেবারে সায়নী, তোমার কাছে আসবো। তুমি যেটা বললে যে কাজের থেকেও বেশি হচ্ছে আমরা বাঁচবো কিভাবে, কিন্তু এটাও তো প্রশ্ন, আজকে বহু মানুষ ছোটখাটো কাজ করে এই পুজোর জন্য কাজ করে রোজগার করতেন, তারা কিন্তু পুজোর দিকেই তাকিয়ে থাকেন, বিশেষ করে ঢাকিরা, তাদের কি হবে এ নিয়ে আসবো। তবে দেবাশিস দা, আপনার কাছে যাব, আপনাদের কি প্ল্যান একটু জানতে চাইবো। আমি প্রথমেই নিউজ 18কে ধন্যবাদ জানাই যে তারা এরকম একটা খুবই সমসাময়িক একটা ইস্যু নিয়ে আলোচনা করছেন, এবং বাংলা এবং বাঙালির আবেগ যার সঙ্গে জড়িয়ে আছে তার নাম বাংলার দুর্গাপুজো, শ্রেষ্ঠ উৎসব। এখন খুব তাড়াতাড়ি এই মুহূর্তে কিভাবে পুজো হবে, কতটা বড় পুজো হবে না কতটা ছোট পুজো হবে, আমার মনে হয় এখনো সিদ্ধান্ত নেবার মতো সময় আসেনি। আচ্ছা, এই সবই ভগবানের ইচ্ছা, মায়ের ইচ্ছা। দেখুন, প্রত্যেকবার আমরা জানি যে মহালয়ার কয়েকদিনের মধ্যেই সপ্তমী শুরু হয়ে যায়, এবারে 1 মাস পরে পুজো শুরু হবে মহালয়া। আমার মনে হয় আমি যে পুজোর সঙ্গে জড়িয়ে আছি, আমরা মহালয়ার পরে সিদ্ধান্ত নেব পুজো কোন দিকে যাবে, কতটা ছোট হবে, কিভাবে করা যাবে। এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত আমরা নিচ্ছি না, তার কারণ সরকারি নির্দেশের আসার ব্যাপার আছে। সরকার কি চাইছেন, তারা কিভাবে আমাদের বলবেন করার জন্য, তাদের নির্দেশ অনুসারে পরিস্থিতির উপর আমরা নজর রাখছি, তার উপর সিদ্ধান্ত নেওয়া হবে। বেশ, অর্থাৎ মহালয়ার পরে আপনারা সিদ্ধান্ত নেবেন। অনেক কিছু শুনলাম ফেসবুকে, বহু মন্তব্য সাধারণ মানুষ করেছেন, মিশ্র প্রতিক্রিয়া আছে, তার মধ্যে একটু নিয়ে নিই তাদের বক্তব্য। সৌমি চক্রবর্তী দে, তিনি বলছেন পুজো না হলে বাঙালির মন খারাপ, আবার এই পরিস্থিতিতে পুজোও ঝুঁকি, অনেক মানুষ তো পুজোর ভরসাতেও বাঁচেন, এটাও তো ঘটনা। এটাই বলছিলাম সায়নীকে। বিশাল কুমার দে, তিনি বলছেন ভ্যাকসিন না এলে পুজো হওয়া উচিত নয়। সুচিন্ত গুপ্ত, তিনি বলছেন পুজো হোক, কোনো ভিড় চলবে না, কারণ ভিড় নিয়ন্ত্রণ সম্ভব নয়। অবশ্যই বাঙালির শ্রেষ্ঠ উৎসবে কবে থেকে ভিড় চলে, ভিড় শুরু হয়ে যায়, রাস্তায় কবে থেকে নামেন মানুষ, এই করোনা আবহে ভিড় নিয়ন্ত্রণ করা কি সোজা কথা? একটু নস্টালজিয়ায় ভুগতেও তো পারি আমরা। আমি আপনার কাছে জানতে চাইব সুমন্ত বাবু, এই সময় এখনো পর্যন্ত, দেবাশিস দ্বারা বললেন এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি, মাত্র 2 মাস সময়, এই সময় কতটা ব্যস্ত থাকেন আপনারা? হ্যাঁ, সত্যিকারের দেবাশিস যেটা বলেছেন ঠিকই বলছেন যে এখনো সময় নেই মানে ওরকমভাবে পুজোটা করার, এটা সত্যি, এটা ঠিকই উনি বলছেন যে কেন সরকারের কি গাইডলাইন্স আসবে সেটা আমরা জানি না। ওই জন্যেই আমরা যেটা ঠিক করেছি, এই ভিড় নিয়ন্ত্রণ করা একটা সাংঘাতিক ব্যাপার আমাদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা যেটা মানে চেষ্টা করছি করার, যে ভার্চুয়াল পুজোটাকে আমরা রেখে দিচ্ছি, যার জন্য আমি বলছিলাম যে গত বছর এই সময় কি রকম ব্যস্ততা ছিল? গত বছর তো এই সময় 22 অগাস্ট এতক্ষণে তো মোটামুটি বলতে পারেন যে মানে এইখানে আসারও কথা না আমার, কারণ আমি সন্ধ্যেবেলা করে আমরা বেরোতে পারি না, কারণ আমাদের তো পুজো কমিটির মানে বলতে পারেন খুব কম সংখ্যক লোক দিয়ে পুজো হয়। তো ওই অ্যাডভার্টাইজমেন্টের লোক বলুন কিংবা বলুন ব্যানারের লোক, ব্যানার দেবে বলে লোক বলুন, তারা সবাই এই সময়টাই আসে, মানে এইটাই টাইম সন্ধ্যাবেলাটা আসার। তো এইসব সময় আরও অন্যরকম ব্যস্ততাও থাকতো। তো এই বছরটা একদম অন্যরকম হয়ে গেছে ব্যাপারটা, ব্যস্ততাই নেই সত্যিকারের। তাই সোমেন বাবু,
নস্টালজিয়ায় যদি নিয়ে যেতে চাই, কিরকম এই সময় কতটা ব্যস্ত ছিলেন, থাকেন? দেখুন, একদম চূড়ান্ত পর্যায়ে, মানে এবছর তো পুজোটা একটু দেরিতে, কিন্তু গত বছর পুজো যে টাইমে ছিল, তার মানে আগস্টের 20-21 তারিখ মানে এখন চূড়ান্ত প্রস্তুতি। একটা পুজো করতে গেলে যে আর্থিক চাপ থাকে, বিজ্ঞাপনী সংস্থাদের সঙ্গে কথা বলা বা নিজেদের সদস্যদের সঙ্গে কথা বলা, প্ল্যানিং, প্রোগ্রামিং, কিভাবে ভিড় সামলাবো, কিভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ নেব, একটা মানে সেই দিনগুলো যেন আজকে এই বছরে এক একটা দিন যাচ্ছে আমরা যেসব সারা কলকাতার দুর্গাপুজো জুড়ে কর্মকর্তারা আছি, তাদের যে কি কঠিন দিনগুলোর মধ্যে আমরা পার করছি, সে শুধু আমরা নিজেরাই বুঝছি যে আমাদের কি দিন ছিল আর কি দিন এখন আমরা ক্রস করছি। যাকে সেটা তো পরিস্থিতির ওপর মেনে নিতেই হবে। মানে 4 মাসের মধ্যে 5 মাসের মধ্যে কি হয়ে গেল ওলট পালট, যে খুঁটি পুজো, সেই খুঁটি পুজো পর্যন্ত ভার্চুয়াল। জন্মাষ্টমীর দিন কাশীবোস লেনের মাঠে খুঁটি পুজো হয়নি, খুঁটি পুজো হয়েছে ডিজিটালি। আগামী দিনে দুর্গা পুজোও ডিজিটালি করতে প্রস্তুত কাশীবোস লেন পুজো কমিটি। দেখুন, দুর্গাপুজো শুরু হয় খুঁটি পুজো দিয়ে। প্রতিবার রথ বা জন্মাষ্টমীতে কাশীবোস লেনের মাঠে ধুমধাম করে খুঁটি পুজো হয়। তবে এবার করোনা কাঁটায় খুঁটি পুজো হয়েছে ডিজিটালি। কাশীবোস লেনের মাঠ সেদিন ফাঁকা, একা। এখন বর্তমান চারিদিকে খুঁটি পুজো দেখা যাচ্ছে, কিন্তু প্রাচীনকাল থেকে দেখা যায়। 1939-এ বিশ্বযুদ্ধের সময় কাশীবোস লেনের দুর্গাপুজো হয় একজনের বাড়িতে। তখন খুঁটি পুজো হতো না। খুঁটি পুজো শুরু হওয়ার পর থেকে তা প্রতিবার কাশীবোস লেনের মাঠেই হয়। এবার মাঠের কাছেই পুরোহিতের বাড়িতে খুঁটি পুজো হয়েছে। সোশ্যাল সাইটের মাধ্যমে খুঁটি পুজোয় অংশ নেন পুজো কমিটির সদস্যরা। মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, এবার বাড়িতেই অনুষ্ঠান করেছেন অনেকে। সবাই দেখেছেন ডিজিটালি। কোভিড পরিস্থিতিতে সামাজিক দূরত্বটাকে বজায় রাখা, এবারে দুর্গাপুজোটাকে উৎসবের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে উৎসব, আমাদের এত কিছু ভাবনা চিন্তা করতে হচ্ছে। সুতরাং এই দুর্গাপুজোটাকে খানিকটা ডিজিটালি করব। কাশীবোস লেন পুজো কমিটির মণ্ডপ হবে এবারও, তবে বিকল্প ভাবনাও ভেবে রেখেছেন উদ্যোক্তারা। সোশ্যাল সাইটের মাধ্যমে মহালয়ার অনুষ্ঠান দেখাবে কাশীবোস লেন। কাশীবোস লেনের সাইটে ক্লিক করলে অষ্টমী পুজো ও সন্ধি পুজো দেখা যাবে। সোশ্যাল সাইটে সাবস্ক্রিপশন করলে ঘরে পৌঁছবে প্রসাদও। আংশিক হলেও এই ডিজিটালি মাধ্যমেই পুজোর চাঁদা থেকে শুরু করে পুজোর ভোগ নিবেদন পর্যন্ত করা যাবে এই কাশীবোস লেনের দুর্গাপুজোয়। ক্যামেরা দীপক উপাধ্যায়ের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা, কলকাতা। সব ডিজিটাল, আশ কি মিটবে বাঙালির? এই প্রশ্ন থেকেই যাচ্ছে বাস্তবটা মেনে নিয়েও। ইতিমধ্যেই শোভাবাজার রাজবাড়িতে পুরোহিতদের ট্রেনিংও শুরু হয়েছে এবং সেটা ভার্চুয়াল। আসবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। করোনা আবহে দুর্গাপুজো কিরকম হবে এখনো পর্যন্ত ঠিক করে উঠতে পারেনি বড় বড় পুজো কমিটিগুলি, যেমন ত্রিধারা, যেমন যোধপুর পার্ক এখনো পর্যন্ত সেইভাবে ঠিক করে উঠতে পারেনি কিভাবে পুজো করবে। কাশীবোস লেনও তাই, অন্যান্য পুজো কমিটিও তাই। নেই আড়ম্বর, নেই কিছুই। অভিজিৎ ভট্টাচার্য আমাদের সঙ্গীত শিল্পী, অভিজিৎ ভট্টাচার্যের এবার 25 বছরের পুজো, সেটা তিনি করবেন না। করবেন কিভাবে? কোনো প্রতিমা নেই, একা একাই ঢাক বাজাবেন, একেবারে ছোট করে পুজো করবেন। কি বলছেন দেখুন। বলো দুর্গা মাই কি জয়। ভ্যাটিকান বন্ধ, মক্কা মদিনা বন্ধ, গুরুদ্বারা বন্ধ, চার্চেস বন্ধ, সব বন্ধ। আমাদের জগন্নাথ বন্ধ, বৈষ্ণোদেবী বন্ধ, অমরনাথ বন্ধ। মাও খুব দুঃখিত এই বছর করোনার জন্যে, চারিদিকে করোনা। আর মাও আমাদের বলেছে পুজোটা এবছর করোনা। তাই পুজো একটা উল্লাসের জিনিস, একটা ফেস্টিভ্যাল, বিরাট ফেস্টিভ্যাল, আনন্দ করার। কিন্তু সেই আনন্দ কি আনন্দ যদি মায়ের প্রতিমা না থাকুক? আমার পুজো তো মুম্বাইয়ে 25 ইয়ার্স সিলভার জুবলি, তো ডিসাইড করেছি কি পুজো হবে, মাকে সেইভাবে আদর করব, মায়ের আশীর্বাদ নেব, মায়ের পুজো করব, কিন্তু বিনা প্রতিমা, বিনা ভিড়ভাড়, নো মাস্কিং, নো সেলফ, ওইসব হবে না।
নিজেদের মধ্যে মনে মনে পুজো করব, আপনারা তাই শুনুন। আর এই সময় পুরো পৃথিবীতে এই সংকটে আমার মনে হয় অ্যাভয়েড করাটাই ভালো। তো আমার পুজো এবছর আমরা শুধু ছোট্ট করে করব। আমি হয়তো একলা ঢাক বাজাবো, কিংবা আমরা 5-6 জন মিলে মায়ের পুজো করব আর বলবো বলো দুর্গা মাই কি জয়। মাত্র 5-6 জন মিলে পুজো করবেন। দেবাশিস দা, আপনার কাছে জানতে চাইবো যে মোটামুটিভাবে কত লোক ইনভলভ থাকে আপনাদের এই পুজোতে, এবং ত্রিধারার পুজো এবছর কততম হতে চলছে? এবছর 74তম আমাদের পুজো। আর দেখুন, এটা তো পাড়ার পুজো, সমস্ত পাড়ার লোকই এই পুজোর সঙ্গে জড়িয়ে থাকে। এর সঙ্গে রোজগারের বিষয়ও তো আছে, বহু মানুষ রোজগারের জন্য মুখিয়ে থাকেন। আমি সেই দিক থেকে বলছি, মোটামুটিভাবে বলতে পারবেন কত মানুষের রোজগার হয় আপনার পুজো থেকে? দেখুন, একটা কথা বুঝে রাখুন, সারা বাংলায় দুর্গা পুজোকে কেন্দ্র করে কোটি কোটি টাকার একটা লেনদেন ব্যবসা হয়। ঠিক। পশ্চিম বাংলায় না, বা আপনি যদি দেখেন, একটা জিডিপির বড় শেয়ার এই দুর্গা পুজো থেকে যায়। তাই স্বাভাবিকভাবেই এটা একটা ত্রিধারার পুজো কি একটা অমুক পুজো সেটা বড় কথা নয়। সামগ্রিকভাবে পুজোর উপরে অর্থনীতির একটা বড় নির্ভরতা আছে, অর্থনীতিতে পুজোর একটা বড় কন্ট্রিবিউশন আছে। তাই স্বাভাবিকভাবেই যদি পুজো না হয়, সেই কন্ট্রিবিউশনটা অর্থনীতিতে থাকবে না, এটা আমি বলতে পারি। একেবারেই। অর্থাৎ যেভাবে অর্থনীতিতে প্রভাব পড়েছে করোনা লকডাউনের, এই দুর্গাপুজো না হলে আরও হয়তো নেতিবাচক প্রভাব পড়বে আমাদের বাংলার অর্থনীতিতে। আমি এখানেই সায়নী তোমার কাছে যেতে যাব, যে তুমি বলছিলে কাজ না থাকলেও, কিন্তু আমি যেটা বললাম থেকে বড় কথা, হ্যাঁ বলুন বলুন। আমি সায়নী তোমার কাছে যাব, যে একজন ঢাকি, তিনিও তো দীর্ঘদিন ধরে অপেক্ষা করে থাকেন। পুরোহিত তারা হয়তো পুজো করবেন, তারা হয়তো কাজ পাবেন, কিন্তু সেই ঢাকি পাবেন না। আরও যারা ইনফ্রাস্ট্রাকচারে কাজ করেন তারাও তো পাবেন না। দেখো অয়নদা, আমি একটা কথা মনে করি যে জান হ্যায় তো জাহান হ্যায়, এবং আমরা একটি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এবং আমাদের জিডিপি বা আমাদের ইকোনমির এই মুহূর্তে যা অবস্থা, তাতে আমরা একেবারে শেষে গিয়ে ঠেকেছি। সেরকম একটা জায়গা থেকে আমাদেরকে আনলক 1, 2, 3 এইগুলো করতে হচ্ছে। তার একমাত্র কারণ যে আমরা একটি গরিব দেশ হিসেবে দিনের পর দিন কাজ না করাটাকে অ্যাফোর্ড করতে পারবো না। সেখানে কর্মটা ইজ ইম্পর্টেন্ট ফর জীবিকা, কিন্তু সেখানে দুর্গাপুজোটা আমাদের লোকের, মানে আমার ধারণা সেটা যে একটা লাক্সারি, যদি সেটা ওরকম ব্যাপক হারে বা ব্যাপকভাবে যেরকমভাবে আমরা সেলিব্রেট করে থাকি, যদি সেটা করা হয়। এবার তুমি যেটা বলছো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি দেবাশিস দার সাথে একদমই একমত যে ইট ইজ লাইক আ ট্রানজ্যাকশন, এটা অনেক অনেক মানুষের জীবন এটার উপর নির্ভর করে। কিন্তু আমি সেখানেও শিওর আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, যে শুধুমাত্র করোনা না, ওয়েস্ট বেঙ্গল কিন্তু এখন অব্দি আমফানকেও ব্যাটেল করছে। আমরা কিন্তু একদমই কমপ্লিটলি রিকভার করতে পারিনি, এবং সেখানে দাঁড়িয়ে আমাদের এই ডাবল প্রংড অ্যাটাক, আমরা এই দুটো জিনিস একসাথে ডিল করছি। সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে প্রশাসন বা আজকের পুজো কমিটি যারা আছেন, রাজ্য সরকার নিজের মতো করে চেষ্টা করছেন, সবাই মিলে যদি একত্রিত হওয়া যায়, একসাথে আসা যায়, তাহলে আমাদের যে হিউজ বাজেট পুজোর জন্য যেটা খরচা হয়, যেটা বিশাল বিশাল প্যান্ডেল বানাতে, মণ্ডপ বানাতে খরচা হয়, সেটার যদি সুন্দরভাবে একটা সমাজসেবামূলকভাবে সেটা ডিস্ট্রিবিউশন হয়, তাহলে কিন্তু বাঙালি হিসেবে আমরা একটি দৃষ্টান্তমূলক নজির করতে পারবো যে বাঙালিরা পারে নিজের আবেগকে কন্ট্রোল করতে, বাঙালিরা পারে। একদম, আমরাও চাইবো যে বাঙালিরা এই রকম ভাবেই কন্ট্রোল করুক নিজেকে। তুমি যেটা বললে, দেবাশিস দা কিছু বলতে চাইছিলেন আপনি, আপনার কোনো বক্তব্য ছিল এই ব্যাপারে? যারা রোজগার করে, বাংলা অর্থনীতিতে প্রভাব পড়বে যেটা বলছিলাম। অয়ন, ব্যাপারটা এত সরলীকরণ করলে হবে না। বুঝতে হবে যে আজকে একটা পুজোর সঙ্গে, এটা নিছক পুজো নয়, দুর্গা পুজোর সঙ্গে অন্য পুজোর তফাৎ হচ্ছে, দুর্গা পুজোটা পুজো থেকে উৎসবে পরিণত হয়েছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এখানে এত মানুষের যোগদান, এখানে শুধু পুরোহিত বা ঢাকি নয়, পুরোহিতও কাজ পাবে, ঢাকিও কাজ পাবে। কিন্তু যারা পাবে না, যে ধরো আজকে যারা লাইটের কাজ করে, যারা প্যান্ডেলের কাজ করে, যারা ইনফ্রাস্ট্রাকচারের কাজ করে, যে ছেলেগুলো সিকিউরিটির কাজ করে, পর 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 একটার পর একটা জায়গায়
এই জায়গাটা, এই ইকোনমিটা, অর্থনীতিটা মার খাবে। যদি মানুষের রোজগার না হয় তাহলে কি হবে, তার পারচেস পাওয়ার কমলে কি হবে, জিডিপি এফেক্ট হবে। এবং সব থেকে বড় কথা, অনেকে যারা বলছেন যে পুজোর বাজেটটা কমিয়ে দিয়ে, মানে পুজো ছোট করে সেই টাকাটা অন্য খাতে খরচা করতে, নিশ্চয়ই করতে হবে, কিন্তু বুঝতে হবে টাকা দেবে কারা। সারা মার্চ মাস থেকে সারা পৃথিবীর ইকোনমি যেখানে দাঁড়িয়ে আছে, সেখানে পুজোতে মূলত কারা টাকা দেয়? পুজোয় মূলত বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান যারা বিজ্ঞাপন দেন, কেন তার প্রোডাক্টের বিজ্ঞাপন দেন। এবং স্বাভাবিকভাবেই এটা এত বড় একটা প্ল্যাটফর্ম যেখানে কোটি কোটি মানুষ দেখতে পান তার বিজ্ঞাপনগুলো। যদি মানুষ না আসেন, পুজো যদি ছোট হয়ে যায়, প্রত্যেকটা কোম্পানি আজকে তাদের আর্থিক অবস্থা এই লকডাউনের জন্য প্রত্যেকের খারাপ অবস্থা, টাকাটা বাজারে স্পন্সর দেবে কে? আগে তো টাকা উঠবে, তারপর কিভাবে ডিস্ট্রিবিউট করবে? টাকাই যদি না কম ওঠে, এটা একটা চেন, এটা বিচ্ছিন্ন করা যাবে না। মানে সব স্পন্সররা টাকা দিল, আমি পুজোটা ছোট করে দিলাম, আমি ওই টাকাটা দিয়ে মানুষকে উপকার করলাম, এত সরলীকরণ করার জায়গা এটা নয়। এটা যে টোটাল পুজোটার মধ্যে এই যে ব্যবসায়িক প্রতিষ্ঠান যারা স্পন্সর হন, তাদেরও একটা ব্যবসায়িক স্বার্থ জড়িয়ে আছে। কেউ শুধু শুধু টাকা দেন না, মনে রাখবেন, পাড়ার লোকেরা চাঁদা দেন, তারা পুজোকে ভালোবেসে দেন। যে কেউ 50 টাকা দিতে পারেন, কেউ 100 দিতে পারেন। ব্যবসায়িক প্রতিষ্ঠান যারা কমার্শিয়ালি আসেন, যারা স্পন্সর হন, তাদের কমার্শিয়াল আউটপুট দেখে তারা দেন, তারা কি পাচ্ছেন দেখে দেন। যদি না পান, তারা দেবেন বা বলেই আমার মনে হয়। আর এই মুহূর্তে সেই রকম বিজ্ঞাপন দেওয়ার মতো সংস্থাও বোধহয় নেই, কারণ এই পুজো কমিটিগুলি তো আর ব্যবসায়িক সংগঠন নয়, তারা তো পুজো করছেন, অলাভজনক সংস্থা। কোথা থেকে টাকা আসবে যদি বিজ্ঞাপন না পান তারা? বিশেষ করে পাড়ার পুজো, সেগুলো হয়তো টিকে যেতে পারে কিছু চাঁদা থেকে, কিন্তু বড় বড় পুজো যেখানে বড় বড় অর্থনৈতিক কর্মকাণ্ড জড়িত, বহু মানুষ কাজ পেতেন, কোথা থেকে কাজ পাবেন, কিভাবে কাজ পাবেন, এই প্রশ্ন উঠছে এই নিউ নর্মাল পুজোয়। আসবো, আরও কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, আর ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন। এবার নিউ নর্মাল পুজো, সেই নিউ নর্মাল পুজোতে পুরোহিতদের ট্রেনিং যেটা হয় শোভাবাজার রাজবাড়িতে, সেটা হলো না, হলো ভার্চুয়ালি, কারণ সেই করোনা কাটা। দেখুন। পুজোর আগে প্রতিবার অভিজ্ঞদের থেকে প্রশিক্ষণ নেন নতুন পুরোহিতরা। শোভাবাজার রাজবাড়ির ঠাকুর দালান পুজোর আগেই মন্ত্রোচ্চারণে গম গম করে, কিন্তু এবার নিউ নর্মালে পুরোহিতদের ট্রেনিংও ভার্চুয়াল। শোভাবাজার রাজবাড়িতেই প্রশিক্ষণের ব্যবস্থা হবে। যারা প্রশিক্ষণ নেবেন তারা বাড়িতেই থাকবেন। ক্যামেরা ও ইন্টারনেটের মাধ্যমে ভার্চুয়াল ট্রেনিং হবে। বিদেশে যারা প্রশিক্ষণ নেবেন তাদের সঙ্গে সময়ের সামঞ্জস্য রেখে এবার সন্ধ্যে 6:30 থেকে রাত 9টা পর্যন্ত ট্রেনিং। পুরোটাই সুবিধে, কেননা কোনো মানুষকে কষ্ট করে আসতে হচ্ছে না, ঘরে বসে তারা পুরো ক্লাসটা উপভোগ করতে পারছে, তার অফিস কাচারি এগুলো সামলাতে পারছে। ইতিহাস বলছে কবিরাজ গঙ্গাপ্রসাদ সেন ছিলেন রামকৃষ্ণ দেবের চিকিৎসক। 1989 সালে তাঁর বাড়িতে প্রথম পুরোহিতদের প্রশিক্ষণ হয়। এরপর জোড়াসাঁকোতে শিবকৃষ্ণ দা বাড়িতে পুরোহিতদের প্রশিক্ষণের আয়োজন হতো। এখন শোভাবাজার রাজবাড়িতে পুরোহিতদের ট্রেনিং দেওয়া হয়। পুরোহিতদের ট্রেনিংয়ে দুর্গা সাহিত্যের ইতিহাস, বেদ থেকে বর্তমান, সংস্কৃত ব্যাকরণ শেখানো হয় প্রাথমিক ও বিশেষ পুজো পদ্ধতি, চণ্ডীপাঠ। পুজোর সংবিধানে শেখানো হয় দুর্গোৎসব তত্ত্ব, দুর্গা ভক্তি তরঙ্গিনী ও দুর্গোৎসব বিবেক। এছাড়াও আদর্শ পুরোহিতের আচরণবিধিরও প্রশিক্ষণ দেওয়া হয়। মিস করবো যে বহু দেশ বিদেশ থেকে পণ্ডিত মশাইরা আসেন, তারা এবার আসবেন না, তাদেরকে দেখতে পাবো না। যাই হোক, আগামী দিনে যদি বিষয়টা আবার ঠিক হয়ে যায়, আগামী বছর নিশ্চয়ই আবার এই প্রোগ্রাম আমরা আবার সেইভাবেই করব। 263 বছর ধরে যা যা রিচুয়াল সেখানে হয়ে এসেছে, সেইগুলো যাতে ডিটো হয়, সব কিছুই মানে আপ টু, ঠাকুর তো দেখছেন আমাদের তৈরি হচ্ছে। ডিজিটালি হলেও দুর্গাপুজোর মহাস্নান, পুজো, হোম এবং বলিদান, এই 4 পর্বের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেওয়া হবে পুরোহিত প্রশিক্ষণে। ক্যামেরায় দীপক উপাধ্যায়ের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। আমি সোমেনবাবু আপনার কাছে আসবো। দেবাশিস দা যেটা বলছিলেন যে বিভিন্ন ধরনের মানুষ যারা কোনো না কোনো ব্যবসা করতে নেই দুর্গাপুজোর সময়, তাদের পেটে টান পড়বে।
এবং সব থেকে বিষয় হচ্ছে যে বড় বড় পুজো বা যে কোনো পুজো এখন বিজ্ঞাপনের উপর নির্ভর করে। আপনারা কি বিজ্ঞাপনের উপর নির্ভর করতেন? একদমই। এবং এখন কি সাড়া পাচ্ছেন? দেখুন, এই যে বড় পুজো আমরা করি, এই বড় পুজোর মধ্যে আমাদের মানে যে কোনো পুজো কমিটি একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন। আমাদের যা আয় থাকে তাই আমাদের ব্যয় হয়, আমাদের কোনো সারপ্লাস থাকে না। একটু আগে সায়নিধি যেটা বলছিলেন যে বাজেট কিছুটা উচিত যে আমফান বা করোনা পরিস্থিতির লোকেদের কাছে পৌঁছে দেওয়া। অলরেডি কিন্তু আমরা দুর্গাপুজো থেকে বা আমাদের ফোরাম ফর দুর্গা উৎসব থেকে বিভিন্ন স্তরে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে হোক আমরা আমাদের ত্রাণ আমাদের সামর্থ্য মতো পাঠিয়ে দিয়েছি, এবং আমাদের পুজো কমিটির তরফ থেকে 1 লক্ষ টাকা ত্রাণ তহবিলে গেছে মুখ্যমন্ত্রী, এই সবগুলো করেছি। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমাদেরও তো অর্থের আগমনটা হওয়া দরকার, অর্থটা তো আমাদের প্রয়োজন। আমরা তো এ নয় যে এবছরে 50 লাখ টাকা 70 লাখ টাকা তুলবো দিয়ে 20 লাখ টাকা, 70 লাখ 50 লাখ তোলার এবছরে মানে সেই পরিস্থিতিই নেই। অর্থনৈতিক অবস্থা একদম নিচের দিকে নেমে এসছে। এই পরিস্থিতিতে যতটা রোজগার করা যায়, যতটা পুজো কমিটির আয় হয়, ততটার উপরই ভরসা করে আমাদের এগোতে হবে। বিজ্ঞাপন সংস্থারা যে আমাদের কাছে এগোবেন, আমি শুধু একটা কথা বিজ্ঞাপন সংস্থায় বলবো যে সব ব্যবসা কিন্তু এই করোনা টাইমে একেবারে যে মন্দায় চলে গেছে তা কিন্তু নয়। যদি আপনি বলতে চান তাহলে আমি বলছি, যেমন বিমান পরিষেবার ব্যবসা, এই ব্যবসাটা কিন্তু এই টাইমে পুরোপুরি একদম নিচের জায়গায় চলে গেছে, তাদের কোনো ব্যবসা হয়নি। আমি যা উদাহরণ দিচ্ছি। কিন্তু করোনা পিরিয়ডে এফএমসিজির যেসব মার্কেটগুলো, তারা কিন্তু যথেষ্ট রকমভাবে এই সময় ব্যবসা করেছে। তাদের আমাদের ইকোনমিকে তাদের দেখা গেছে যে তাদের কিন্তু আপনারা চাইছেন দুর্গাপুজোর সময় আপনাদের পাশে দাঁড়াতে এই এফএমসিজি গ্রুপ দ্বারা, মেডিসিন গ্রুপ দ্বারা। কেননা আমরাও যদি কারুর ওপর সামাজিকভাবে দায়বদ্ধ হয়ে থাকি, যারা আমাদের সঙ্গে পুজোর সময় যুক্ত হয়ে থাকেন, তাহলে এই পিরিয়ডে যেসব ব্যবসায়ী মহল তারা ব্যবসা করেছেন তারাও যেন আমাদের পাশে এসে দাঁড়ায়, কেন তাদের মাধ্যম দিয়ে আমাদের হাত দিয়ে তাদের কাছে টাকাটা যাবে। তাদের কাছে টাকা যাবে শুধু নয়, বাঙালির শ্রেষ্ঠ উৎসবটা করতে সাহায্য করবে। একদম, এটাই হচ্ছে আপনাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসবটা রক্ষা পাবে। একেবারে। আমি সুমন্ত বাবু আপনার কাছে পাবে না, আমার এর মধ্যে একটা ছোট্ট জিনিস বলা আছে, ওই জন্যই আমরা চেষ্টা করছি প্ল্যানিংটা এরমভাবে হোক যেখানে সেই লোকগুলোকে কাজ দেওয়া যায়। হ্যাঁ, জানি ম্যাক্সিমাম কাজটা দেওয়া যাবে না, এখন আর এই মুহূর্তে সেই জায়গাটা নেই আর, কিন্তু মিনিমাম একটা জায়গা থাকুক তাদের। মানে যেখানে ধরুন 50টা লোককে আমি কাজ দিতাম প্রতি বছর, সেখানে 20টা লোককে তো আমরা কাজ দিই। তাই জন্যে নানা রকম ভাবে আমরা পুজো কমিটিগুলো চেষ্টা করছি প্ল্যানিং চেঞ্জ করার, যে আমরা ডে বাই ডে কিন্তু প্ল্যান চেঞ্জ করছি। আপনি ভাববেন না যে আমাদের এটা এই যে যেমন জ্যোতিবাবু আমি আমার কথা বলছি যে ভার্চুয়াল উইথ দুর্গা গাড়ি, এই দুটো আমরা প্ল্যানিং মধ্যে রেখেছি, কিন্তু কালকে আমরা জানি না যে কাল কি হবে, মানে কালকেও প্ল্যান চেঞ্জ হতে পারে। কিন্তু আমরা সবাই মিলে চেষ্টা করছি পুজো কমিটিগুলো, যাতে যে লোকগুলো আমাদের মুখের দিকে চেয়ে থাকতো সারা বছর, তাদের মধ্যে 50 জনকে না পারলে অন্তত 20 জনকে যেন আমি টানতে পারি। একেবারে দেবাশিসদার ক্ষেত্রেও এই ক্ষেত্রে প্ল্যান আছে কিনা, কারণ ত্রিধারা আমরা জানি খুব কনজেস্টেড এরিয়ার মধ্যে, সেখানেও যদি দূরত্ববিধি বজায় রেখে ছোট ছোট দোকান, মানুষকে পুজো দেখতে দেওয়া, এটাও যদি করা যায় তাহলেও তো অনেক মানুষের রোজগার সম্ভব হবে। তবে তার আগে একটু যোধপুর পার্কের যে পুজো ভাবনা, এই মুহূর্তে সর্বজনীনের পুজো এবার পুরোপুরি ভার্চুয়াল, হবে না মণ্ডপও, ঘরের দরজায় ট্যাবলো চেপে পৌঁছবেন মা দুর্গা। দেখে নেওয়া যাক নতুন ভাবনা কি। দুর্গাপুজো মানে প্রতিবারই নতুন করে পাওয়া, তবে করোনা কাঁটায় এবারের পুজো একেবারে অন্যরকম। আগে যা কখনো হয়নি, এবার সেরকম। দু 2020 মন ভালো নেই, এবার বছরটা করোনার গ্রাসে, তাই পুজোর খোলনলচে বদলাচ্ছে। সুরক্ষা বিধি মেনে পুজোর রূপরেখা তৈরি করেছে ফোরাম ফর দুর্গোৎসব। প্রশাসনের কাছে তা জমাও পড়েছে। ডিজিটাল পুজো করতে তৈরি যোধপুর পার্ক সর্বজনীন। এবার যোধপুর পার্ক সর্বজনীনে মণ্ডপে পুজো হবে না, পুজো হবে কমিউনিটি হলে। সেখানে সবাই ঢুকে ঠাকুর দেখতে পারবেন না। গড়িয়াহাট থেকে যোধপুর পার্ক পর্যন্ত একাধিক জায়ান্ট স্ক্রিন লাগানো হবে। জায়ান্ট স্ক্রিনে দেখা যাবে ভার্চুয়াল পুজো। দুর্গা গাড়ি নামে একটি ট্যাবলো বেরোবে। ট্যাবলোতে ঢাকঢোল বাজিয়ে ছোট প্রতিমা যাবে বাড়ি বাড়ি। আমরা দুটো ওয়ে করছি, একটা হচ্ছে পাথওয়ে, মানে মানুষ হেঁটে যাবে, ডিজিটালি ঠাকুরটাকে দেখবে, প্যান্ডেলটাকে দেখবে, দেখতে দেখতে হেঁটে যাবে। আর একটা রাস্তা করছি
যেটা ড্রাইভে, আপনি একদম ড্রাইভ করে চলে গেলেন দেখতে দেখতে। উত্তর কলকাতার টালাবাড়িতে অবশ্য মণ্ডপ হবে, তবে ডিজিটালি দুর্গা দর্শন করাতেও প্রস্তুত পুজো কমিটি। অবভিয়াসলি সোশ্যাল ডিস্টেন্স মেনে, মানে সোশ্যাল মানে ফিজিক্যাল ডিস্টেন্স মেনে যতটা ঠাকুর দেখানো সম্ভব মানুষকে আমরা ঠাকুর দেখাবো। আজকাল আমরা সবাই এক একজন ডিজিটাল এক্সপার্ট, তো সেইভাবে দুর্গাপুজো মানুষের কাছে পৌঁছে যাবে। বাদামতলা আষাঢ় সংঘ, 66 পল্লী সহ অনেক পুজো কমিটি এবার এমনভাবে মণ্ডপ সজ্জা করছে যাতে বাইরে থেকে প্রতিমা দেখা যায়। করোনায় পুজোর আনন্দ যাতে মাটি না হয় সেটাই লক্ষ্য। ক্যামেরায় দীপক উপাধ্যায়ের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। এই প্রতিবেদন দেখানোর আগে দেবাশিস দা, যে প্রশ্নটা করব বলে আপনার কাছে যাব বলে বলেছিলাম, সেটা নিয়ে আপনার কোনো ভাবনা চিন্তা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই সরকারের সঙ্গে কথা বলে সরকার কি নির্দেশ দেবে তার উপরে নির্ভর করছে, কিন্তু এই যে বললাম ছোট ছোট দোকানদার, তাদের পেটে যাতে টান না পড়ে, অনেক রোজগারপাতি করেন মানুষ, তাদের পেটে যাতে টান না পড়ে, এই যে 50 জনের বদলে যদি 20 জনকে কাজ দেওয়া যায়। অয়ন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি আগেও বলেছি, দুর্গাপুজোর সঙ্গে অনেক মানুষের রুটি রুজি জড়িয়ে আছে। 20 জন বা 50 জন না, আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি যারা প্রতি বছর এখানে পুজোর সঙ্গে জড়িয়ে থাকেন, যে সমস্ত অত্যন্ত প্রত্যন্ত ঘরের যে মানুষ, প্রান্তিক মানুষরা, তাদের আমরা এমনিতেই পুজো কতটা কি হলো জানি না, তাদের আমরা কিছু সহযোগিতা করার কথা সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়েছি। এবং দ্বিতীয় কথা আমি যেটা মনে করি, ডিজিটাল, আজকে ডিজিটাল যুগ, তা ডিজিটালে হতেই পারে পুজো, কিন্তু আমার কাছে কি জানো তো, আমরা তো মা দুর্গাকে মেয়ের বাপের বাড়ি আসছে, মা আমার মেয়ে সে বাড়িতে আসছে আমার, তো মেয়ে বাড়িতে এলো না, ফোনে কথা বললো, মেয়ে বাড়িতে না এসে যদি ফোনে কথা বলে তাহলে বাড়ির লোকের যা ফিলিংস হয় আর মেয়ে বাড়িতে এলে তার ফিলিংসের অন্যরকম হয়। আমি সেই ধারণায় বিশ্বাস করি, নিশ্চয়ই ডিজিটালি করতে হবে, কিন্তু সশরীরের প্রতিমা দেখা আর ডিজিটালি ঠাকুর দর্শন করার মধ্যে অনেক তফাৎ। যারা ড্রাইভ ইনের কথা ভাবছেন বা যারা অন্যরকমভাবে ভাবার কথা চিন্তা করছেন, নিশ্চয়ই আজকে অভিনবত্ব আছে, আমার অসুবিধা নেই, কিন্তু সবটাই নির্ভর করছে করোনা পরিস্থিতি কোন জায়গায় আমাদের নিয়ে যাবে। যারা বলছেন ধরুন বড় বড় স্ক্রিন লাগাবেন, ঠাকুর দেখতে মানুষ হেঁটে হেঁটে দেখবেন, মানুষ কি বেরোতে পারবেন কি পারবেন না, পারলে কি অবস্থায় বেরোবেন, সবটাই এখন থেকে যারা প্ল্যানিং করছেন আমি প্রত্যেককে তাদের বলি, নিশ্চয়ই আপনাদের প্ল্যান খুব ভালো, হয়তো এটা বাস্তবও হবে, বাস্তবায়িত আপনারা করতে পারবেন, কিন্তু আমার মনে হয় পরিস্থিতির দিকে নজর রাখুন। আমি আজকে শুনলাম, সত্যি মিথ্যে জানি না, আজ বোম্বেতে গণেশ পুজো নাকি বন্ধ হয়েছে। না, গণেশ পুজো বন্ধ হয়নি, সুপ্রিম কোর্ট বলেছে ভিড় করা যাবে না, ভিড় করা যাবে না এবং সুনির্দিষ্ট গাইডলাইন দিয়ে দিয়েছে। হ্যাঁ, তার মানে বুঝতে পারছেন, ভিড় করা যাবে না, গণেশ পুজোয় ভিড় করা যাবে না, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। তা যদি আমি ধরেই নিয়েছি একই অর্ডার দুর্গাপুজোর ক্ষেত্রে থাকবে, তাহলে আপনি যদি লাগান কিছু, সেখানে তো ভিড় করেই মানুষ দেখবে, দেখতে দেবে কি, একেবারে দেখার উচিত হবে কি, মানুষের জীবন বিপন্ন হবে কি, এই প্রশ্নগুলো সবার আগে আসছে। আগে মানুষের প্রাণ, তারপর সব। এইটা মাথায় রেখে যারা পুজো নিয়ে উৎসাহিত মানুষ, সারা বাংলার মানুষ উৎসাহিত, কিন্তু আমার মনে হয় আমাদের এই কথাগুলো একটু ভেবে দেখা। এই বিষয়ে কোনো তর্ক নেই, এ বিষয়ে কোনো বলা যায় যে কোনো রকম কোনো বাধা নেই এটা বলতে, যে নিশ্চয়ই মানুষের আগে প্রাণ, মানুষকে আগে বাঁচাতে হবে। সায়নী, যেটা তুমি বলছিলে যে পুজো না হোক বরং, কিন্তু মানুষ বলছেন অনেকেই, যেমন অয়ন চৌধুরী বলছেন সব কিছু যখন নিয়ম মেনে খুলছে বা হচ্ছে তাহলে পুজোও হবে। রাজা বণিক বলছেন নিয়ম মেনে হওয়া উচিত আমাদের শ্রেষ্ঠ উৎসব। সমীর ভট্টাচার্য খুব দামি কথা বলেছেন, পাড়ায় পাড়ায় ছোট করে পুজো হোক। সায়নী, আসবো, মানুষের মনে যে এইটা শোনো, মানুষের মনে যে চাপ তৈরি হয়েছে তা খানিকটা হলেও মুক্ত হবে। অর্থাৎ করোনায় একেবারে মানসিক দিক থেকে অসুস্থ হয়ে পড়ছেন মানুষ, যদি পুজো হয় তাহলে একটু শান্তি পাবো, এটাই মানুষের আশা। আসবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। এবার নিউ নর্মাল পুজো, পুজো কতটা হবে তা নিয়েই সন্দিহান সকলেই। যেটা বিরতির আগে বলছিলাম সায়নী, পাড়ায় পাড়ায় ছোট করে পুজো হোক, মানুষের মনে যে চাপ তৈরি হয়েছে তা খানিকটা হলেও মুক্ত হবে, কি বলবে? হ্যাঁ,
হ্যাঁ মানে সেটাতে কোনো সমস্যা নেই অন্দা। তবে এই মুহূর্তে আমার মনে হয় যে যারা এই পোস্টগুলো লিখছেন এবং যারা রাস্তায় হেঁটে বিজ্ঞাপন দেখতে দেখতে ঠাকুর দেখবেন সেই পরিকল্পনা করেন যে মানুষের ঢল, তাদের এই কমেন্টগুলো লেখার আগে এটাও দেখা উচিত যে আমাদের দেশের বা আমাদের রাজ্যের এই মুহূর্তে করোনায় কি অবস্থা, এবং আগামী দিনে যদি ভ্যাকসিন না বেরোয় তাহলে আমরা কোন ভয়াবহ পরিস্থিতির দিকে এগিয়ে যাব। আমরা এর আগেও দেখেছি করোনার একদম শুরুতে যে নানান রকম রিলিজিয়াস সভা এবং নানান রকম ধার্মিক যে সমাবেশ হয়েছে, যে জামাতগুলো হয়েছে, সেখান থেকে ভয়াবহ একটা কন্টামিনেশন হয়েছে এবং নানান রকম সংক্রমণ ঘটেছে। লাস্ট আমরা দেখেছি যে তিরুপতিতে 700 পিপল হ্যাভ টেস্টেড কোভিড পজিটিভ। আমরা দেখেছি যে যেখানে রাম মন্দিরের ভূমি পূজন হয়েছে সেখানকার হেড প্রিস্ট উনি করোনায় আক্রান্ত হয়েছেন। এমন একটি জায়গা যেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী গেছেন, তার থেকে বেশি সিকিউর, তার থেকে বেশি স্যানিটাইজ জায়গা তো আমার মনে হয় না যে আমরা অ্যাফোর্ড করতে পারবো যারা পুজো কমিটিরা আছি। তো সেখানে দাঁড়িয়ে এতগুলো মানুষ যারা রাস্তায় যাদের ঢল নামবে তাদের প্রোটেকশন নিজেদেরকেই ভাবতে হবে, নিজেদেরকেই ভাবতে হবে। আমাকে আমার কথাই ভাবতে হবে। আমি 30 সেকেন্ড সময় পাবো, আমি আপনার কাছে জানতে চাইবো যে যেটা দেবাশিস দা বলছিলেন, জায়ান্ট স্ক্রিন লাগালে তো ভিড় হবে। হ্যাঁ, আমি দেবাদার কথাটা ধরেই বলছি যে আমি বললাম, আমার কথা মাঝখানে বললাম যে প্ল্যানিং কিন্তু কনক্রিট কিছু নেই। প্ল্যানিং রোজ প্ল্যানিং করছি, রোজ আমরা প্ল্যানিং করছি। তাই আমরা জানি যে এটা জায়ান্ট স্ক্রিন লাগিয়ে দিলে এমন একটা বৈশানে লাগালে সেখানে অনেক ভিড় হতে পারে, সেটাকে সেরকম বুঝেই লাগাতে হবে। আর একটা কথা হচ্ছে যে কি কোনো প্ল্যানিং এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে এটাই যাবে না, এখন করা যাবে না, এখন যাবে না, কারণ ভবিষ্যতে আগামীকাল কি হবে কেউ জানে না। আমি দেবাশিস দা আপনাকেই বলবো, পুর প্রশাসক মণ্ডলীর একজন সদস্য হিসেবে আপনি কলকাতা পুরসভার মানুষের কাছে কি বার্তা দেবেন আজকে নিউজ 18 বাংলার মাধ্যমে পুজো নিয়ে, খুব সংক্ষেপে? আমরা একটাই বলবো, কলকাতার মানুষের কাছে আমার একটাই আবেদন, পরিস্থিতির উপর নজর রাখুন এবং আমরা বিশ্বাস করি মা করুণাময়ী মা সবসময় তার সন্তানের কল্যাণ কামনা করেন। নিশ্চয়ই যা করবেন সেটা মানুষের ভালোর জন্যই হবে। খালি কলকাতার মানুষের কাছে আমার আবেদন, একটু ধৈর্য রাখুন। ঠিক, এই ধৈর্যটাই রাখতে হবে, একেবারেই ধৈর্য রাখতে হবে, একেবারেই মেনে নিতে হবে। আমরা যে অতিমারির মধ্যে দিয়ে যাচ্ছি এটা তো কোনোদিন ভাবতে পারিনি এই রকম পরিস্থিতি এসেছে আজকে। এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে আমরা বহুদিন চলেছি, আরও হয়তো দেওয়ালে পিঠ থেকে গেছে, কিন্তু করোনা যুদ্ধে আমাদের জয়ী হতেই হবে। এটা বলেই অন্তত সাধারণ মানুষ আমরা যে আলোচনা করলাম সেখান থেকে নিশ্চয়ই বুঝতে পারলেন যে পুজো নিয়ে আমাদের একটা বোধহয় নিজেদের মধ্যে অবশ্যই একটা নমনীয় মনোভাব আছে, কিন্তু সেখানেই অনড় থাকলে হবে না। অনেক ধন্যবাদ আপনাদের চারজনকেই। আবারও বলছি, আমরা ইতিবাচক ভাবি, পুজোর কথা শুধু না ভেবে করোনা যুদ্ধে কিভাবে জয়ী হব। অপরাজিতা আঢ্যর কথা দিয়েই শেষ করব আজকের অনুষ্ঠান। বছরের সিচুয়েশন এরকম, পরিস্থিতি খুব খারাপ। এই অতিমারি পরিস্থিতিতে মানুষকে কেউ অ্যালাউ করতে পারবেন না পুজো মণ্ডপের ভেতরে, তাতে মানুষেরই ক্ষতি হবে। একে অপরের থেকে যদি সংক্রমিত হয় তাহলে সংক্রমণ আরও বেড়ে যাবে। সেই ভয়ে পুজো উদ্যোক্তারা ভাবছেন হয় অনলাইন, না হলে বাইরে জায়ান্ট স্ক্রিন দেওয়া হবে, যেখান থেকে মানুষ পুজো দেখতে পাবেন, প্রতিমা দর্শন করতে পারবেন এবং মণ্ডপও দেখতে পাবেন। সমস্ত কিছুই আমাদের কাছে নিউ নর্মাল, কিন্তু নিউ নর্মালটা কোনোটাই সুখকর নয়, দুর্গাপুজোও নয়। আমি জানি এইভাবে মানুষের মন ভরবে না, আমারও মন ভরবে না। আমি যেরকম দুর্গাপুজোর প্রচুর অনুষ্ঠানে যাই, এবছর হয়তো কোথাওই যাওয়া হবে না। প্রচুর ওপেনিং, আমাদের পাড়ায় দুর্গাপুজো হয়, সেটাও এবার হবে কিনা জানি না। পাড়ার দুর্গাপুজোয় আমরা প্রচুর নাচি, প্রচুর হৈ হৈ করি, বিসর্জনে যাই, আনন্দ করি, কিন্তু এবারে বোধহয় পুজোর রংটা অনেকটাই ফ্যাকাশে, তাই এই আনন্দগুলো কোনোটাই হবে না। কিন্তু আমরা মনে আশা রাখবো যে আমরা যুদ্ধ জয় করব। আমাদের পরবর্তী পুজোয় আমরা আরো দ্বিগুণ আনন্দ করব, যে আনন্দগুলো আমরা এতদিন করে এসেছি। এই বছরের পুজোটা আমরা এইভাবেই মেনে নেব, আর এর মধ্যেই আনন্দ খুঁজে নেব আমাদের প্রিয়জনদের সঙ্গে। আমরা ভালো থাকব, সাবধানে থাকব এবং দূরত্ব বিধি মেনে চলব।